হঠাৎ করে এই যে ভারতের পশ্চিমবঙ্গের এই যে টিএমসি নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা যে অভিষেক ব্যানার্জি, তার একটা ভিডিও ক্লিপ সামনে চলে আসলো এবং দেখলাম যে আয় হায় হায়, এ কী কাণ্ড! গলার সুরটুর এত নরম, একেবারে মনে হয় যে ভাজা মাছটি এখন আর উল্টে খেতেও জানে না। এত ভদ্র সভ্য এবং নরম ভাষায় সে দেখলাম যে একটা বক্তব্য দিচ্ছে এবং অবশ্যই তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকেই দিচ্ছে। তো এই কথাবার্তা শুনে আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে এই কি অভিষেক ব্যানার্জি নাকি কেউ এআই দিয়ে এই বক্তব্য বিবৃতি প্রচার করলো। তো কেন এই কথা? কারণ কিছুদিন আগেই তো তার বক্তব্য বিবৃতি শুনছিলাম নাকি। তো যাই হোক, আমরা একটু তার প্রথমে সেই নম্রভদ্র ভাষার সেই বিবৃতিটা আমরা শুনি এবং তার কথাবার্তা শুনে খুব অসহায় মনে হচ্ছিল। এতদিন ধরে তাকে আমরা বাঘের বাচ্চা, না ধুর কিসের বাঘের বাচ্চা, খোদ বাঘ হিসাবে আমরা তাকে দেখে আসছি, আর এখন যদি বিড়ালের মতো মিউ মিউ করে তাহলে ভাই এ দুঃখ কোথায় রাখতাম। আমি তো ভয়ঙ্কর রকমভাবে মর্মাহত হইলাম। তো যাই হোক, আমরা সর্বপ্রথমে তার একটু সেই মিষ্টি মধুর নম্রভদ্র এবং বিড়ালের মতো মিউ মিউ যে ডাক, সেটা একটু শুনি। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। এই সমস্ত কি কথাবার্তা বলে? তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক আবার আছে নাকি? তৃণমূল কংগ্রেসের যেগুলো আছে সেগুলো তো গুন্ডা, মস্তান, বদমাস, তোলাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, তাই না? এগুলাই তো, লড়াকু না তো। লড়াকু বলতে কাদেরকে বোঝায়? লড়াকু বলতে তাদেরকেই বোঝায় যারা নাকি কোনো একটা ইতিবাচক কোনো ব্যাপারে, যারা নাকি লড়াই সংগ্রাম করে। সমাজে একটা খারাপ পরিবেশ পরিস্থিতি আছে, তো সেখান থেকে একটা ভালো পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তনের জন্য যারা লড়াই সংগ্রাম করে তাদেরকে আমরা লড়াকু বলি, তাই না? কিন্তু যারা নাকি সাদাবাজ, গুন্ডা, বদমাস, তারপরে তোলাবাজ, তারপরে ধর্ষক, তারা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যারা জড়িত, যারা মানুষকে ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে, তাই না, বা ভোটের ফলাফল পরিবর্তন করে, তাদেরকে ভাই লড়াকু বলা যায় নাকি ভাই? আমি তো জানি না। লড়াকু শব্দটা তো একটা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, মানে ইতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। তো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী যেগুলো ছিল সেগুলোকে কি ওইভাবে তাদেরকে লড়াকু বলা যায় কি না? এই সমস্ত কী কথাবার্তা শুরু করলো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। এতদিন তো তুমি যাই বলতে সেগুলো হুমকি ধামকির সুরে বলতে, তারপরে হুকুম করতে, জাস্ট স্রেফ ভদ্র মানুষের মতো কথা বলা বা অনুরোধ করার জন্য তোমাকে তো কখনো অতীতে আমরা দেখি নাই। হঠাৎ এত পরিবর্তন কেন? আমাদের আবার পথে নামতেই হবে সকলকে। আমি শীঘ্রই যেখানে আপনারা ডাকবেন আমি নিশ্চিতভাবে যাব। তোমাদেরকে পথে নামতে হবে কী কারণে? আর পথে নামলে কি আসলে সুবিধা হবে? আর কে নামবে? তোমাদের পক্ষ হয়ে এখন পথে নামার তো তেমন কোনো লোকজন দেখি না। গুন্ডা, বদমাস, যারা সন্ত্রাস, চোর, ডাকাত, বাটপাট, ধান্দাবাজ, তোলাবাজ, ঘুষখোর, দুর্নীতিবাজ, তাই না, ধর্ষক, এরা কি কখনো রাস্তায় নামে নাকি? এরা তো রাস্তায় নামে যখন ক্ষমতাসীন দল তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তখন তারা মহাবীর দর্পে রাস্তায় নামে। হ্যাঁ, কিন্তু জনগণের সাপোর্টে বা জনগণের সমর্থন নিয়ে তারা তো রাস্তায় কখনো নামে না। অর্থাৎ তোমার এই সমস্ত চোর, বাটপাট, ধান্দাবাজ, গুন্ডা, বদমাস এগুলো রাস্তায় নামবে না, এই বিষয়ে তুমি দুশ্চিন্তা করো না। আর যেহেতু তারা নামবে না, সেই হেতু তোমাদের সাধারণ যে সমর্থক গোষ্ঠী আছে তারা তোমাকে ডাকবে, এটাই আশা করছো নাকি? জি না, তারাও তোমাকে ডাকবে না, কারণ তারা জানে তোমাদের কারণেই, মানে তোমার কারণে ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, জনতা, সমর্থক তারা মনে করে যে তোমার কারণেই বস্তুত এই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটছে। অতএব তোমার মতো একটা মালকে তারা ডাকবে না, বরং এখনও যে পরিমাণ তাদের সমর্থন আছে বা তাদের সমাজে যেটুকু প্রভাব প্রতিপত্তি আছে বা তাদের যে সমর্থন আছে, তারা খুব ভালো করে জানে যে তোমার ডাকলে সেটুকু আর থাকবে না। তুমি আসলে
তৃণমূল কংগ্রেসের একটা বোঝা। এই মমতা ব্যানার্জির মতো একজন ডেডিকেটেড একজন মানুষকে তুমি যেভাবে বিভ্রান্ত করে তাকে নষ্ট করে ফেলছো, পুরা একেবারে ওই নারিকেলের ছোবড়া বানিয়ে ফেলছো। কারণ তৃণমূল কংগ্রেসের যে মূল নেতা মমতা ব্যানার্জি, সে তো আসলে এরকম ছিল না। সে আজকে থেকে 15, 20, 25, 30 বছর আগে তার যে কর্মকাণ্ড আমরা তো দেখছি। একেবারে ডেডিকেটেড একজন মহিলা ছিলেন, সন্ন্যাসিনীর মতো, ঘর সংসার নাই। তো তার তো টাকা পয়সা, ধন দৌলত এগুলোর কোনো দরকার ছিল না। তোমার কারণে তাকে আজকে বিপথে গিয়ে আজকে জনগণ কর্তৃক ধিকৃত হতে হচ্ছে। এখন তোমাকে যেমন রাস্তায় বের হলে লোকজনে সুর সুর বলে তোমাকে দাবড় দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও কিন্তু অনেকটা তাই, এবং সেটা তোমার কারণ হয়েছে। এবং এইটা আমার কথা না, ওই খোদ তৃণমূল কংগ্রেসের নেতাগোতাদের কথা, বুঝছো? অর্থাৎ তোমার ডাকে কেউ সাড়া দিবে আমার তো মনে হয় না, আর তোমাকে কেউ ডাকবে সেটা তো প্রশ্নই ওঠে না। কারণ তোমার মতো লোককে ডেকে নিয়ে তার বিপদে পড়বে। কিন্তু তার চাইতে বড় কথা হলো, এই তুমি 2 দিন আগে কী ধরনের কথাবার্তা বলছিলে? তুমি তো এইভাবে কথা বলোনি, তোমার তো এই ধরনের কথা বলার অভ্যাসই নেই। দেখো আজকে এই যে একেবারে অনেকটা হাত জোড় করে যেভাবে বিড়ালের মতো মিউ মিউ করছো, তাই না? আমার ঘরের বাইরেও এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। তোমার বাড়ির বাইরে বা তোমার উপরে কোনোই অত্যাচার নির্যাতন হয় নাই, বুঝছো? তুমি এতদিন ক্ষমতার অপব্যবহার করে যে মুঘল বাদশার মতো চলাচল করতে, যেটা তোমার কোনো অধিকার ছিল না। তুমি একজন লোকসভার এমপি, অর্থাৎ সেই হিসেবে তোমার যে নিরাপত্তা পাওয়া দরকার সেটাই তোমার পাওয়ার কথা ছিল। কিন্তু তুমি তো বেসিক্যালি চলতে মুঘল বাদশার মতো, তাই না? 300-400 জন লোক মানে পুলিশ তোমার পাহারায় থাকতো, জেড ক্যাটাগরি। তো তুমি তো এটা পাওয়ার কথা না, তুমি তো এটা অবৈধ চর্চা করছো, এবং এর জন্যও তদন্ত করে তোমার বিচার হওয়া উচিত। আর তোমার জন্য কী করছে? সে তোমার জেড ক্যাটাগরির নিরাপত্তাগুলোকে জাস্ট অবৈধ হিসাবে গণ্য করে আউট করে দিয়েছে, আর কিছু করে না। তোমাকে যে এখনও জনতা রাস্তায় ধরে পিটায় নাই, তোমার তো অনেক ভাগ্য ভালো। বিজেপির লোকজনরা যে তোমাকে ধরে এখনও পিটায় নাই, এটা তোমার যথেষ্ট ভাগ্য ভালো না? আমি তো দেখি যে এখনও তুমি দিব্যি কথা বলে যাচ্ছ, এটাই বিস্ময়কর। কারণ তুমি যে অত্যাচার নির্যাতন করছো, গোটা পশ্চিমবঙ্গে যে রাম রাজত্ব না, মগের মল্লিকের রাজত্ব কায়েম করছিলে, তো ওই মগের মল্লিকের রাজত্ব কায়েম করার পরেও যে তোমার গায়ে কেউ লোমটা এখনও টাচ করে নাই, এটাই কি তোমার জীবনের বিশাল সৌভাগ্য না? জাস্ট সিনারিওটা একটু চেঞ্জ করো। আজকে যদি, এবং খালি তোমার কাছে তোমার উপরে কেন, তোমার কোনো নেতাকর্মীর উপরে কি সেইভাবে অত্যাচার নির্যাতন হয়েছে নাকি? শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গায় ব্যতিক্রমীভাবে, হ্যাঁ, কিছু কিছু হয়তো কিছু হালকা অত্যাচারের শিকার হয়েছে। এবং কেন হবে না? তারা ওই সমস্ত অঞ্চলে যে সমস্ত মগের মল্লিকের রাজত্ব কায়েম করে লোকজনের উপরে অত্যাচার নির্যাতন করছিল, তারপরে তাদেরকে যে গণপিটুনি দিয়ে মেরে ফেলে নাই, জাস্ট দিয়ে একটা চড় থাপ্পড় দিয়ে শুধুমাত্র ছেড়ে দিয়েছে, এটা কি বিশাল সৌভাগ্যের ব্যাপার না? ওরা নিজেরাও তাই মনে করে যে এ যাত্রা বেঁচে গেল কেমনে, বাঁচার তো কথা ছিল না। এখন সিনারিও চেঞ্জ করো। আজকে যদি তোমার দল জিতে যেত, জিতে যদি ক্ষমতায় যেত, তাহলে কয়শো এই বিজেপির নেতাকর্মী মারা পড়তো। তোমাদের বিভিন্ন অফিসে যেভাবে অস্ত্রপাতি দেখা গেছে, আর তোমরা যেভাবে এই বিজেপির নেতাকর্মীদের তালিকা তৈরি করছিলে, তোমরা তো একেবারে বাড়ি বাড়ি গিয়ে এক একটাকে ধরতে আর পিটাতে এবং অনেককে হত্যা করে ফেলতে। এই কাজটা তো তোমরাই করতে। সেই অনুযায়ী বিজেপি তোমাদের উপর কিছুই করে নাই, বুঝছো? এটা তোমাদের ভাগ্য ভালো, মানে কতটা ভাগ্য ভালো সেটা নিজেও তোমরা বোঝো, এবং বুঝেও না বোঝার ভান করে এখন এই যে এখানে এসে এখন মানুষের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছে। জি না, তোমাদের চেহারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, চেনে। অতএব তোমার এই সমস্ত কথায় কেউ ভুলবে না, বরং লোকজন এখনও হুঁশিয়ে আছে, লোকজন এখনও হুঁশিয়ে আছে। তোমাকে পাইলে যে কী করবে সেটা একমাত্র ওই উপর আল্লাহই জানে। তো এখন যাই হোক, আসল কথা হচ্ছে সেটা না। এখন এই যে বিড়ালের মতো মিহি সুরে মিউ মিউ করছো, তাই না? এই তুমি 2 দিন আগে, জাস্ট 2 দিন আগে তুমি যে কথাবার্তা বলছো, এবং যার প্রেক্ষিতে যে বললাম যে তোমাদের দল জিতে গেলে যে তোমরা কী করতে, সেটা কিন্তু তুমি নিজেই বলছো। এটা কিন্তু আমরা কেউ বলছি না, তুমি নিজেই বলছো। এবং কি বলছো সেটা শোনো। 4 তারিখ 12টার পরে
কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। তুমি নিজেই হুঙ্কার দিছিলে এবং হুঁশিয়ারি উচ্চারণ করছিলে যে 7 তারিখের পরে তুমি দেখে ছাড়বা। তার মানে তোমার বক্তব্য কিন্তু পরিষ্কার। 4 তারিখে যদি তোমাদের দল ক্ষমতায় চলে আসতো, নির্বাচনে জিততো, তাহলে তোমরা যে কী ভয়ঙ্কর তাণ্ডব চালাতে সেটা তো তোমার কথাতেই পরিষ্কার, নাকি? এখন তুমি বলছো যে বিজেপি নাকি তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। কোথায়? আমরা তো দেখি নাই। ওই গুন্ডা বদমাস বিভিন্ন জায়গায় যারা নাকি সহ্যের সীমা অতিক্রমকারী অত্যাচার নির্যাতন মানুষের উপরে করেছে, সেই সমস্ত জায়গায় 2-1জনকে দেখছি শর্ট থাপ্পড় দিয়েছে এরকম, কিন্তু কাউকে পিটিয়ে মারে নাই। আর তোমার কথা শুনে যেটা মনে হলো, তোমরা যদি ক্ষমতায় যেতে তাহলে কয়েকশো বিজেপি নেতাকর্মী কিন্তু তোমাদের হাতে মারা পড়তো। তোমরা তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে, চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে। তোমার কথাটাই পরিষ্কার। এই কথার পরেও বিজেপির কর্মীরা যে এখনও সংযম দেখাচ্ছে, ধৈর্য দেখাচ্ছে, এটা তোমার জীবনের বিশাল সৌভাগ্য না? এটা জীবনের বিশাল সৌভাগ্য। তুমি টেরও পাচ্ছ না যে তুমি কী ভয়ঙ্কর অন্যায় কাজ করার পরেও এখনও দেখবে এই যে ফেসবুকে এসে এই যে লেকচার মারছো, বুঝছো? তবে এভাবে যদি করতে থাকো, আমি জানি না আসলে কী হতে যাচ্ছে। বিজেপি তারা কী করতে যাচ্ছে তোমার বিরুদ্ধে, বা মমতার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নিতে যাচ্ছে আইনি আমি জানি না। কিন্তু তোমার মতো লোকজন যদি বেঁচে যায় এবং কোনো বিচার আচার যদি না হয়, আর তুমি যে আকাম কুকাম করছো এর যদি কোনো বিচার না হয়, তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষ এই বিজেপির বিরুদ্ধে খেপে যাবে। সুতরাং আমার ধারণা, সবে মাত্রই তো ওই শুভেন্দু অধিকারী ক্ষমতায় গেল, তাই না? একটু রয়েস হয়ে কিছুদিন পরে হয়তো ধরবে। তোমার মাপ পাওয়ার কোনো সুযোগ আছে আমার তো মনে হয় না। আর তোমার ডাকে কুত্তা শিয়ালও আর যাবে না, বুঝছো? আর এতই যদি তুমি জনপ্রিয় নেতা হও, যাও না, বেরো, একা একা বেরো, রাস্তায় বেরো না, দেখো তোমাকে লোকজন গণধোলাই দেয় নাকি তোমার ডাকে সাড়া দেয়। নিজেই একটু পরীক্ষা করে দেখো। ধন্যবাদ।